প্রিয় কর্মচারী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে রাজ্য বাজেটে মাননীয় অর্থমন্ত্রী কি বাজেট প্রস্তাব পেশ করেন এবং আপনাদের জন্য কি থাকে। প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাবো যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিছু বেতন বৃদ্ধির ঘোষণা আছে, কিন্তু সেখানেও সবথেকে যারা ডাউন ট্রোডেন অর্থাৎ পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর যারা 600 টাকা মাইনে পান, তাদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা নেই। এবং জীবিকা সেবক যারা গত 9 বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না, তাদের সম্পর্কেও কোনো ঘোষণা নেই। মিড ডে মিল ওয়ার্কাররা 1666 টাকা মাসে বেতন পেতেন, তাদের 1000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এটা আরও বাড়ার দরকার ছিল। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন রাখব, দয়া করে এই পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর এবং তাদের বেতন বৃদ্ধির একটা ঘোষণা করুন, এবং মিড ডে মিল ওয়ার্কারদের 1000 টাকা নয়, অন্তত তাদের আর একটু বেশি বেতন তাদের দিন। 1666 টাকা তারা বেতন পায় মাসে, 1000 টাকা বাড়লে 2666 টাকা হবে। এই বাজারে তারা কিভাবে চালাবেন? আর জীবিকা সেবকরা আজকে 9 বছর ধরে বেতন পাচ্ছেন না। বহু পুরসভায়, বহু কর্পোরেশনে চুক্তিভিত্তিক কর্মীরা কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর বেতন পাচ্ছেন না। আর তাদের বিষয়টাও একটু সহানুভূতির সঙ্গে দেখুন। চুক্তিভিত্তিক কর্মীদের যৎসামান্য হলেও কিছু দিয়েছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রতিশ্রুতি ছিল যে সম কাজে সম বেতনের ভিত্তিতে 5.5 লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মীর বেতন পুনর্নির্ধারণ করবেন, সেটা কিন্তু হলো না। আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীকালে তার প্রতিশ্রুতি মতো সম কাজে সম বেতনের ভিত্তিতে এদের বেতন ভাতাটা পুনর্বিন্যাস করার একটা সিদ্ধান্ত ঘোষণা করবেন। 1 লক্ষ নতুন নিয়োগের ঘোষণা হয়েছে, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু গত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে কথা বলেছিলাম, আজ আবার সেই একই কথা বলছি। সরকারের নিয়ন্ত্রণে যদি নিয়োগের কোনো নিয়োগ এজেন্সির দায়িত্ব থাকে, তাহলে গত 15 বছরের অভিজ্ঞতায় আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি যে সরকারের বকলমে শাসক দলের নিয়ন্ত্রণে চলে যায় সেই নিয়োগকারী সংস্থা, এবং সেই সরকারের নিয়ন্ত্রণে থাকা নিয়োগকারী সংস্থার মধ্যে যেসব নিয়োগ হয়, দ্বারা সেই নিয়োগ দুর্নীতিমূলক নিয়োগ, স্বজন পোষণ, রাজনৈতিক নিয়োগ এবং বেআইনি নিয়োগ হয়। তাই আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম, বাম আমলে পিএসসি যেরকম সাংবিধানিক, স্বচ্ছ, নিরপেক্ষ, সরকারের নিয়ন্ত্রণমুক্ত পেশাদারী সংস্থা ছিল, তৃণমূল সরকার তাকে অর্থ দপ্তরের একটা শাখা অফিসে পরিণত করে তাকে পুরো তৃণমূলের পার্টি অফিস বানিয়েছিল। আপনারা পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে পিএসসি যেভাবে সরকারের নিয়ন্ত্রণমুক্ত, স্বচ্ছ, নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ চালিয়েছেন, সেইভাবে পিএসসিকে পুনর্গঠিত করে এবং পিএসসির সম্প্রসারণ করে পিএসসির মাধ্যমে সমস্ত নিয়োগ করুন। আজকে মাননীয় অর্থমন্ত্রী বললেন ইউপিএসসির ধাঁচে একটা সংস্থা তৈরি করা হবে। এখন ইউপিএসসির ধাঁচেই হোক আর কোনো আন্তর্জাতিক সংস্থার ধাঁচেই হোক, সংস্থাটা যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে, তাহলে দুর্নীতিমূলক নিয়োগ, রাজনৈতিক নিয়োগ, স্বজন পোষণ, বেআইনি নিয়োগ হবেই, কেউ আটকাতে পারবে না। কাজেই আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন রাখব, আপনারা দয়া করে সাংবিধানিক, নিরপেক্ষ, স্বচ্ছ, সরকারের নিয়ন্ত্রণমুক্ত সংস্থা হিসেবে পিএসসিকে পুনর্গঠিত করে সেই সংস্থার মাধ্যমে এই 1 লক্ষ নতুন নিয়োগ করুন। আমরা এই নিয়োগের ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু স্থায়ী রাজ্য কর্মীদের ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে ঘোষণা করেছেন আগামী 1 অক্টোবর থেকে অতিরিক্ত 20% ডিএ কর্মচারীরা পাবেন। আমরা খুব হতাশ হয়েছি, তার কারণ আমাদের দীর্ঘদিনের দাবি আমরা ডিএটা বা ডিয়ারনেস রিলিফটা
সরকারের দয়া বা অনুকম্পা হিসেবে পেতে চাই না। আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার, ঠিক যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, বেশিরভাগ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন, আমরাও অধিকার হিসেবে সেই ডিএটা পেতে চাই। দুর্ভাগ্য, আগামী 1 অক্টোবর থেকে 20% ডিএ ঘোষণা হয়েছে, অর্থাৎ প্রাপ্য হওয়ার দিন থেকে কিন্তু ঘোষণা হলো না। মানে এই বিষয়ে পূর্বতন সরকারের যা নীতি ছিল, বর্তমান সরকারও সেই একই নীতি নিয়ে চলছেন। অর্থাৎ যেদিন সরকারের মনে হবে, যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর সদিচ্ছার উদয় হবে, সেদিন তিনি একটা ডিএর ঘোষণা করবেন, সেটাও পরবর্তীকাল থেকে দেয়া হবে। আজকে 22শে জুন, আজকে ঘোষণা হলো, দেয়া হবে 1 অক্টোবর থেকে। এমনিতেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, 1 জুনের বৈঠকে সুনির্দিষ্টভাবে বলেছেন যে জানুয়ারি 2027 থেকে 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন এবং ভাতা রাজ্য কর্মীরা পেয়ে যাবেন। যদিও তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 45 দিনের মধ্যে 7ম রাজ্য বেতন কমিশনের যে বেতন এবং ভাতা হবে, সেই বেতন, ভাতা এবং পেনশন রাজ্য কর্মীরা পাবেন। এবং তিনি 8ম রাজ্য বেতন কমিশনের কথাও বলেছিলেন, যদিও এই বেতন কমিশন সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণেই বলেছিলেন, কারণ 6ষ্ঠ বেতন কমিশন শেষ হয়েছে গত 2025 সালের 31শে ডিসেম্বর। 7ম বেতন কমিশনের কার্যকালের মেয়াদ হচ্ছে 1/1/2026 থেকে 31/12/2025। কাজী 31/12/2025 পর্যন্ত এই 7ম রাজ্য বেতন কমিশনের কার্যকালের মেয়াদে 8ম রাজ্য বেতন কমিশন হয় না। আসলে উনি যেটাতে বিভ্রান্ত হয়েছেন, পশ্চিমবাংলায় একটা পে কমিটি হয়েছিল, সে কারণে পশ্চিমবাংলার 7ম রাজ্য বেতন কমিশন আর কেন্দ্রের 8ম রাজ্য বেতন কমিশন সমতুল। যাই হোক, সেই নির্বাচনী প্রতিশ্রুতি উনি রাখেননি, কিন্তু গত 1 জুন যে প্রতিশ্রুতি দিলেন যে জানুয়ারি 2027 থেকে 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে কর্মচারীরা বেতন, পেনশন এবং ভাতা পেয়ে যাবেন, সেইটা যদি উনি রাখেন, তাহলে তো এমনিতেই 42% ডিএ ওই ডিসেম্বর 2027-এর মধ্যে, ডিসেম্বর 2026-এর মধ্যে রাজ্য সরকার মিটিয়ে দিতে বাধ্য। এটা তো নতুন কিছু ব্যাপার নয়। আমি দেখলাম অভিনন্দনের বন্যায় সরকারকে ভাসিয়ে দিচ্ছেন এক শ্রেণীর নেতা। তাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, 1/1/2018 থেকে পূর্বতন সরকার 15% দিয়ে দিয়েছিলেন এক লপ্তে। তারপরে 1/1/19 থেকে 25% দিয়ে দিয়েছিলেন এক লপ্তে। কাজে 20% ডিএর ঘোষণা নতুন কিছু নয়, বিরাট বড় অর্থাঙ্কেরও নয়। কিন্তু যে বিষয়টা দাঁড়ালো, এই 20% ডিএ যদি বা আরও কম যদি ডিএ দিতেন, কিন্তু সেটা প্রাপ্য হওয়ার দিন থেকে দিতেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, তাহলে আমরা অবশ্যই সরকারকে স্বাগত জানাতাম, ধন্যবাদ জানাতাম। কিন্তু এটা যা হলো, অর্থাৎ রাজ্য সরকার প্রমাণ করে দিলেন যে তারা পূর্বতন সরকারের নীতি নিয়েই চলছেন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার কোনো ব্যবস্থার মধ্যে তারা যাচ্ছেন না। এই কারণেই গত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলেছিলাম যে আমরা আপনার সদিচ্ছার উপর নির্ভর করে ডিএ বা ডিয়ারনেস রিলিফ পেতে চাই না। মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং ডিএ মাপার এক এবং একমাত্র শর্ত হচ্ছে, সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আপনি একটা ডিএ স্ট্যান্ডিং অর্ডার করুন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার একটা সরকারি আদেশনামা প্রকাশ করুন। উনি বলেছিলেন আগে 42% ডিএ ক্লিয়ার করি, তারপর ওসব নিয়ে ভাবব। অর্থাৎ যতদিন পর্যন্ত না পূর্বতন সরকারের নীতির বিপরীতে গিয়ে অধিকার হিসেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমরা ডিএ পাচ্ছি, ততদিন পর্যন্ত রাজ্য কর্মীদের এই ডিএ বঞ্চনার কোনো অবসান হবে না। মনে রাখবেন, এই 42% ডিএতেই ডিএ শেষ নয়। এরপরে 27শে জানুয়ারি থেকে প্রতি 6 মাস অন্তর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, অন্যান্য রাজ্যের কর্মচারীরা তারা ডিএ পেয়ে যাবেন, তাদের পেনশনাররা ডিয়ারনেস রিলিফ পেয়ে যাবেন। সেখানে যদি আমাদের একটা স্ট্যান্ডিং অর্ডার যদি না থাকে তাহলে, এবং যদি মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর আমাদের নির্ভর করতে হয়, ডিএ 42% কেন 420% বকেয়া হয়ে যেতে পারে। কাজেই আমরা এই বিষয়ে সরকারকে স্বাগত জানাতে পাচ্ছি না, মাননীয় অর্থমন্ত্রীকে স্বাগত জানাতে পাচ্ছি না, কারণ মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার যে অধিকার সেটাকে অস্বীকার করলেন। আমরা অত্যন্ত আহত। দিনটা 1 অক্টোবর থেকে পাবেন। আরে পে কমিশন যদি জানুয়ারি 2027 থেকে সত্যি সত্যি তার বর্ধিত বেতন ভাতা আমরা পাই, যদি মুখ্যমন্ত্রী তার কথা রাখেন, তাহলে তো ডিসেম্বর 2026-এর মধ্যে এই 42% ডিএই ক্লিয়ার করে দিতে হবে রাজ্য সরকারকে। তাহলে নতুন কি দিলেন? কাজেই আমরা প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া সহ ডিএ না দেওয়ার এই যে সিদ্ধান্ত, এর আমরা বিরোধিতা করছি, সমালোচনা করছি এবং তীব্র নিন্দা করছি। দ্বিতীয় যে বিষয়টা, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলার মূল মামলাকারী সংগঠন। গত 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে বলেছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। বলেছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই হচ্ছে একমাত্র সূচক, যে সূচকে ডিএ গণনা করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, পূর্বতন কর্মী বিদ্বেষী সরকার এই রায় কার্যকর করেননি। উল্টে এই রায়ের পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছেন এবং সেখানে ভয়ঙ্কর একটা প্রতারণার জায়গা তৈরি করে দিয়েছেন। কীরকম প্রতারণা? তারা পরিকল্পিতভাবে ভুল হিসেব করে, আমি এই বিষয়ে আগে বিস্তারিত বলেছি বিভিন্ন ভিডিও, আর বিস্তারিতভাবে বলছি না, যে তারা পরিকল্পনা করে ভুল হিসেব করে রাজ্য কর্মীদের যে প্রাপ্য তার মাত্র 43% দিয়েছেন, 57% কাটমানি হিসেবে কেটে নিয়েছেন। গত 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় অর্থ সচিব প্রভাত মিশ্রের সামনে আমি সুনির্দিষ্টভাবে এই কথাটি অত্যন্ত স্পষ্টভাবে আমি বলেছি এবং কিভাবে মাননীয় প্রভাত মিশ্রের নেতৃত্বাধীন অর্থ দপ্তর আমাদের বঞ্চিত করেছে, প্রতারিত করেছে, সেই পুরো বিষয় আমরা তুলে ধরেছি। কিন্তু আজ পর্যন্ত অর্থ দপ্তর তার সংশোধন করেননি। আজকে 22শে জুন, আজও কলকাতার ব্যাংকগুলি থেকে পেনশন নেন এমন যে রাজ্য সরকারি কর্মচারী পেনশনার, ওয়ার্ক চার্জ কর্মী, ডেলি রেটেড কর্মী এবং গ্র্যান্ট ইন হেডে যারা বেতন পান, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস, তাদের কর্মচারীরা বা পেনশনাররা 1 নয়া পয়সা বকেয়া দিয়ে ওই রায় মেনে আজও পাননি। আমরা খুব আশা করেছিলাম, আমি অন্তত এই প্রত্যাশার মধ্যে ছিলাম, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকার আপনাদের সঙ্গে আদালতে লড়াই করবে না, সরকার আপনাদের দাবি পূরণ করবে, কর্মী বান্ধব সরকার হিসেবেই সরকার কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি পুরো বাজেট বিবৃতিটা শুনলাম, কোথাও এই রোপা 2009-এর বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের রায় হিসেবে মিটিয়ে দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দের প্রয়োজন, সেই অর্থ বরাদ্দ কিন্তু রাখা হয়নি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হিসেব দিয়েছিলেন যে ওই ডিএ মামলার রায় কার্যকর করতে 41,770 কোটি টাকা তাদের লাগবে। পূর্বতন সরকার পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে 6,600 কোটি টাকা খরচা করেছিলেন। মানে এখনও ওই রায় কার্যকর করতে গেলে 35,170 কোটি টাকার বরাদ্দ প্রয়োজন। এখন ওই রায় মানার জন্য, ওই রায় কার্যকর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় অর্থমন্ত্রী তাদের পকেট থেকে তো টাকা দেবেন না, টাকা তো আসবে রাজ্য বাজেট থেকে। সেই বাজেটে যদি এই বাবদ 35,170 কোটি টাকার সংস্থানই না থাকে, তাহলে কিভাবে রায় কার্যকর করতে যে খরচ, সেই খরচ রাজ্য সরকার করবেন?
অর্থাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন আগামী 31শে মার্চ 2027 পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। আপনারা আমার সমালোচনা করতেই পারেন, কিন্তু বাস্তব হচ্ছে বাজেটে সংস্থান না থাকলে কেউ ব্যক্তিগত পকেট থেকে টাকা দিয়ে ডিএ মামলার রায় কার্যকর করবেন না। বাজেটে এই 35,170 কোটি টাকার কোনো সংস্থান নেই। আমরা অত্যন্ত মর্মাহত। আরেকটি বিষয় আমাকে আহত করেছে, সেটা এই ডিএ বা এ সংক্রান্ত নয়, সেটা হচ্ছে পূর্বতন সরকারের সময়ে অস্বাভাবিকভাবে মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা ইত্যাদি বাড়িয়েছিলেন পূর্বতন সরকার। তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। আমি আশা করেছিলাম নতুন সরকার ক্ষমতায় এসে যেদিন বাজেট পেশ করবেন, তারা এই বিধায়কদের এবং মন্ত্রীদের যেই অস্বাভাবিক উচ্চ বেতন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গিয়েছিলেন সেইটা তারা কমিয়ে দেবেন। সে রাস্তায় কিন্তু তারা হাঁটেননি। অর্থাৎ পূর্বতন সরকারের সমালোচনা করা যায়, কিন্তু বাস্তবে পূর্বতন সরকারের কর্মসূচি মতো যে বর্ধিত বেতন এবং ভাতা বিপুল পরিমাণে, সেটা পকেটস্থ করায় কিন্তু বিজেপি বিধায়করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী তারা কিন্তু সহমত। এবারে আসুন, প্রতিশ্রুতি ছিল নির্বাচনী প্রতিশ্রুতি যে 45 দিনের মধ্যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে মহামান্য এই সপ্তম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন এবং ভাতা এবং পেনশন আমরা পেয়ে যাব, নগদে পেয়ে যাব। এখন মুশকিল হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি বারবার দিয়েছেন, একবার নয়। এখন মুশকিল হচ্ছে, অনেকে বলবেন আরে পে কমিশন না বসলে কি করে তার সুপারিশ অনুসারে দেবে। পে কমিশন নামে একটি স্বশাসিত সংস্থা, কিন্তু পে কমিশন কার্যত যে সরকার শাসন ক্ষমতায় থাকে তার শাসক দলের নির্দেশ অনুসারে কাজ করে। এই বেতনটা কত গুণ বাড়বে, 2.57 না 2.52, এই গুণকটা কিন্তু ঠিক করে দেন সরকার। কাজেই পে কমিশন বসিয়ে কর্মী বঞ্চনাটাকে শুধু দীর্ঘায়িত করা হয়। সদিচ্ছা যদি থাকতো 45 দিনের মধ্যে ওই সপ্তম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন দেওয়ার, তাহলে রাজ্য সরকার জানেন তারা পে কমিশনকে কত গুণিতকে ওই পূর্বতন যে বেসিক রয়েছে সেটাকে গুণ করে নতুন বেতনক্রম করবেন। সেটা বলে দিলেই ওয়ান ম্যান একটা পে কমিটি করলেই এই 45 দিনের মধ্যে দেয়া যেত। আসলে সেই সদিচ্ছাটা তাদের ছিল না। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 1 জুনের বৈঠকে সুনির্দিষ্টভাবে আপনারা 2027 জানুয়ারি মাসের মধ্যে এই সপ্তম পে কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা আপনারা পেয়ে যাবেন, হাতে পেয়ে যাবেন। তাহলে ডিসেম্বর 2026 মধ্যে সুপারিশ জমা দিতে হবে পে কমিশনকে, কারণ তারপরে রূপা 2020 তো তৈরি হবে, তার জন্য তো একটু সময় দিতে হবে। রূপা 2020 তৈরি হলে, সেটা বিধানসভায় পাশ হলে, তারপর তো আমরা সেই রূপা 20 অনুসারে বেতন ভাতা পেনশন পাবো। এখনো পর্যন্ত আজকে আমি খুব আশায় ছিলাম, পুরো বাজেট স্পিচটা আমি শুনেছি, যার জন্য আপনাদের সামনে আসতে দেরি হলো। কোথাও পে কমিশন নিয়ে একটা শব্দ নেই। আজকে 22 জুন, পে কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা হয়নি, অন্যান্য সদস্যদের নাম ঘোষণা হয়নি, পে কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনস ঘোষণা হয়নি, পে কমিশনে অফিস কোথায় হবে ঘোষণা হয়নি, তার কর্মী, তার পরিকাঠামো, তার অফিসার কিচ্ছু দেওয়া হয়নি। এবারে পশ্চিমবাংলায় অসংখ্য কর্মী সংগঠন, তারা প্রত্যেকে পে কমিশনে স্মারকলিপি দেবেন, মেমোরেন্ডাম দেবেন। সেই মেমোরেন্ডাম পে কমিশন জমা নেবে এবং সেই মেমোরেন্ডাম অনুসারে সংগঠনগুলোকে ডেকে আলোচনা করবে। যদি ধরে নিই তর্কের খাতিরে একদিনে 4টে করে সংগঠনকে ডেকে আলোচনা করবে, তাহলেও কোনোভাবে নভেম্বর 2026 মধ্যে পে কমিশনের কাজ গুটিয়ে আনা সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়। কাজেই 2027 মধ্যে এবং আজকে
বাজেট বিবৃতির দিনে এই পে কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা নেই, কোনো বক্তব্য নেই। পে কমিশনটা কিন্তু এখনো ঘোষণার স্তরেই আছে। সরকার নতুন এসেছে, সরকারের অযথা সমালোচনা করার কোনো মনোবাসনা আমার নেই। আমি শুধু বাস্তব তথ্যটা তুলে ধরতে চাইছি। বাস্তব পরিস্থিতি হচ্ছে, যতক্ষণ না বাজেটে এই 35,170 কোটি টাকা রোপা 2009-এর বকেয়া ডিএ মেটানোর জন্য থাকছে, ততক্ষণ পর্যন্ত ওই রায় কার্যকর করে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার কোনো সুযোগ কিন্তু থাকছে না। কাজেই মার্চ 2027 পর্যন্ত এই বকেয়া ডিএ দেওয়ার যে কার্যক্রম, সেটা যে রাজ্য সরকার পিছিয়ে নিয়ে যাবেন, এ ব্যাপারে আমার মনে কোনো অন্তত সন্দেহ নেই। আবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে নজরদারির জন্য কোর্ট অফ ফাইনাল আরবিট্রেশন হিসেবে মাননীয় বিচারপতি মালহোত্রা, ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটির কাজেও আমরা চূড়ান্ত হতাশ। তারা একতরফাভাবে শুধু রাজ্য সরকারের সঙ্গে একের পর এক বৈঠক করে তারা পূর্বতন সরকারের আমলে রাজ্য সরকারকে একের পর এক বিভ্রান্তিমূলক, কর্মী বঞ্চনামূলক, সুপ্রিম কোর্টের রায়ের বিপরীত অর্ডার বার করতে তারা সহমত হয়েছেন। যখন সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী এই বিষয়টা তোলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের 3 দিন ডাকা হয়, 27 এপ্রিল, 24 এপ্রিল, 27 এপ্রিল এবং 1 মে। 24 এপ্রিল এবং 1 মের বৈঠক বাতিল হয়ে যায় কেন আমরা জানি না। 27 মের বৈঠকে ইন্দু মালহোত্রার ফুল বেঞ্চ ছিলেন না, মাত্র একজন সদস্য ছিলেন, তিনি হচ্ছেন ডেপুটি সিএজি। এবং সেই সভায় কোনো মিনিটস আজ পর্যন্ত আমাদের দেয়া হয়নি। সেখানে আমরা যে বিষয়গুলো উত্থাপন করেছিলাম, প্রতিটি বিষয় আমরা উত্থাপন করেছিলাম, একটি বিষয়েরও কোনো সদুত্তর ডেপুটি সিএজি দেননি। এবং আজ পর্যন্ত মালহোত্রা কমিশন আর আমাদের ডাকেননি। কাজেই মালহোত্রা কমিশনের উপর আমাদের আর কোনো আস্থা ভরসা নেই। স্বাভাবিকভাবে আগামী 22 জুলাই মামলার দিন, এর মধ্যে যে আমরা মেনশন করব সে সুযোগও নেই, কারণ এখন ছুটি চলছে। মাননীয় বিচারপতিরা অত্যন্ত গুরুতর কাজ করেন, তাই সুপ্রিম কোর্ট, হাইকোর্টে 135 দিন, 140 দিন বছরে ছুটি থাকে। এখন ছুটি মেনশন করে কোনো লাভ নেই। আমরা 22 জুলাই সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য জানাবো, কি হবে দেখব। একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি, নতুন সরকারকে আনার জন্য আমাদের মধ্যেই অনেকে প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়েছিলেন। কেউ কেউ তো আবার 83 লক্ষ ভোট নিশ্চিত করে দিয়েছিলেন। আজকেও দেখলাম তারা সরকারকে সব অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আমার কথা শুনুন, আমার কথা যুক্তি দিয়ে বুঝুন যে 1 অক্টোবর থেকে এই 20% ডিএ ঘোষণা করা হয়েছে, আপনারা পাবেন নভেম্বর মাসে। অর্থাৎ প্রাপ্য হওয়ার দিন থেকে সরকার প্রথম নির্দেশেই আপনাদের ডিএ কিন্তু দিল না, ডিয়ারনেস রিলিফ দিল না। অর্থাৎ সরকার প্রতিষ্ঠা করে দিল যে তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে আদৌ আগ্রহী নয়। এবার আপনারা বলুন, তাহলে পূর্বতন সরকারের কর্মী নীতির সঙ্গে বর্তমান সরকারের কর্মী নীতির কোথায় পার্থক্য? প্রাপ্য হওয়ার দিন থেকে তো দিলেন না। আবার যদি 1 জুন থেকে দিতেন তবু একরকম জানতাম যে হ্যাঁ ঠিক আছে। 1 অক্টোবর থেকে, আমি আবারও বলছি, পে কমিশনের রায় কার্যকর করতে গেলে 31 ডিসেম্বর 2026 মধ্যে 42% ডিএ রাজ্য সরকারকে ক্লিয়ার করে দিতেই হবে। আর 20% ডিএ এক লপ্তে ঘোষণা এই প্রথম হলো না। 1/1/86 থেকে 1/1 এর আগে পূর্বতন সরকারের আমলে আমরা দুবার, একবার 15%, একবার 25% ডিএ পেয়েছি।
কাজেই এক লপ্তে 20% ডিএ দেওয়ার নজির এই প্রথম নয়। আমি কর্মীদের বলবো, এই 20% ডিএর এতে ঘোষণায় আপ্লুত না হয়ে গভীরভাবে ভেবে দেখুন সরকার আপনাদের ঠিক কোথায় নিয়ে যেতে চাইছে এবং সরকার আপনাদের সম্পর্কে কি ভাবছে। আসলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। বড় আশা করেছিলাম নতুন সরকার এসে, বিশেষত এই আশাটা করেছিলাম কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি আমাদের মঞ্চে কখনো আসেননি। আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন হলেও তাকে কখনো অর্থ সাহায্য করেননি, কিন্তু একটি সংগঠনকে 65 লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন, আইনজীবী ঠিক করে দিয়েছেন এবং একটি মঞ্চে গিয়ে বারবার ভাষণ দিয়েছেন, আমাদের কথা বলেছেন, ডিএর অধিকারের কথা বলেছেন। সেই কারণে মনের কোন গোপন কোণে যেন একটা আশা জেগেছিল যে অন্তত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে এই 5ই ফেব্রুয়ারি দেয়া ডিএ মামলার রায়টা অন্তত কার্যকর করবে। কিন্তু আজকে স্পষ্ট বুঝে গেলাম এই রায় কার্যকর করার জন্য বাজেটে কোনো বরাদ্দই রাখেননি মাননীয় অর্থমন্ত্রী। আমি এই কথাটা বহুবার বলেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে পে কমিশনের প্রশ্নেও দেখুন এখনও পে কমিশনের কিচ্ছু হলো না। তাহলে পে কমিশন কিভাবে নভেম্বর 2026-এর মধ্যে তার সুপারিশ দেবে? কিভাবে, কোন কৌশলে? শুধু ভোকাল টনিকে কিছু হয় না, তাকে তো এতগুলো সংগঠনের স্মারকলিপি নিতে হবে, তাদের সঙ্গে বসতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এত সোজা? আজও কিন্তু পে কমিশন নিয়ে একটা শব্দ মাননীয় অর্থমন্ত্রী বললেন না। আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ, কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলনে হতাশার কোনো জায়গা নেই। আমরা আগামী 22শে জুলাই মহামান্য সুপ্রিম কোর্টে অন্তত ডিএ মামলার প্রেক্ষিত এবং সুপ্রিম কোর্টের রায় না মানার বিষয়টা আমরা তুলে ধরব, কন্টেম্প পিটিশন মুভ করব, কি হবে জানি না। দুঃখ লাগছে সেই সংগঠনটির কথা ভেবে যারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর অগাধ আস্থা রেখে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন যে 1 জুন সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একেবারে সুনির্দিষ্ট কার্যক্রম শুরু করার সুখবরটা দেবেন। তারা মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করলেন। তা আগামী 26 তারিখ তাদের গিয়ে কিন্তু এই সরকারের বিরুদ্ধে রায় কার্যকর করার দাবিতে সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীদের কিন্তু মুখ খুলতে হবে। আমি আপনাদের বলবো, কোনো সরকার বন্ধু হয় না। দীর্ঘ 34 বছর আগে যে একটা তত্ত্ব খাড়া করা হয়েছিল বন্ধু সরকারের তত্ত্ব, এই সরকারকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। তারপরে দশকের পর দশক ধরে এই একই তত্ত্ব চলে আসছে। গত 15 বছর আগে ছিল চোখের মণির মতো রক্ষা করার স্বঘোষিত দায়বদ্ধতা, গত 15 বছরে আবার পেটের লিভারের মতো রক্ষায় স্বঘোষিত দায়বদ্ধতা ছিল। আজকে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা দেখছি ডজনখানেক সংগঠন তারা এই সরকারকে রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে সরকারের উপর বিপুল পরিমাণে আস্থা ভরসা করে ফেলছেন। আজকেও দেখুন, আমি ফেসবুক খুলেই দেখলাম অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে রাজ্য সরকার স্থায়ী রাজ্য কর্মীদের সঙ্গে একটা নিষ্ঠুর রসিকতা করলেন। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম এবং এটা স্পষ্ট হয়ে গেল যে এই সরকারও পূর্বতন সরকারের মতো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে স্বীকৃতি দিলেন না। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটাকে অধিকার হিসেবে মেনে নিলেন না। এই সরকারের কাছেও বিষয়টা দয়ার দান হিসেবেই থেকে গেল। কাজেই আমাদের আইনি লড়াইটা যেমন লড়তে হবে, তেমনি ঐক্যবদ্ধ কর্মী পক্ষ তৈরি করে সরকারের হাত থেকে দাবি ছিনিয়ে আনতে হবে। আন্দোলন ছাড়া, লড়াই ছাড়া কিছু পাওয়ার কোনো সুযোগ নেই। আর মানবিকতার কথা বলবেন,
ওসব বাদ দিন। পেনশনারদের সম্পর্কে কটা লোক কতজন জানে? অধিকার বেশ বড় সংখ্যায় পেনশনারদের পেনশন হচ্ছে 1,000 টাকা। একটা বড় অংশ পেনশন পান 5,000 টাকার নিচে, আর একটা অংশ পেনশন পান 10,000 টাকার নিচে। এই বিপুল দুর্মূল্যের বাজারে ওষুধপত্রের দাম, জিনিসপত্রের দাম, তারা মানে সংসার চালানো তো দূরের কথা, একবেলার ডাল ভাতটুকু জোগাড় করতে পারেন না। বহু পেনশনের বয়স হয়ে গেছে। আমাদের এই মামলা পিটিশনার যারা ছিলেন, তার মধ্যে আমাদের সংগঠনের ট্রেজারার ইন্দ্রনীল মিত্র, তিনি প্রয়াত হয়েছেন। যে অসম সাহসী মানুষটির জন্য আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাসকে এই মামলায় যুক্ত করতে পেরেছিলাম, সেই স্বপন দে অর্থ দপ্তরের কর্মী, তিনি প্রয়াত হয়েছেন 11 বছর আগে। 2016 সালে যখন আমরা মামলা করেছিলাম, তখন যারা আমাদের সঙ্গে ছিলেন, আজকে তাদের মধ্যে অসংখ্য মানুষ তারা আমাদের ছেড়ে চলে গেছেন, প্রয়াত হয়েছেন। প্রায় প্রতিদিনই খবর পাচ্ছি আজকে অমুক জেলায় অমুক পেনশনার মারা গেছেন, তমুক জেলায় তমুক কর্মচারী মারা গেছেন। তাদের হক পাওনার টাকা আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে মানে ডাকাতি করে নিয়েছিলেন তাদের হক পাওনার টাকাটা। সেই টাকাটা অন্তত পেনশনারদের কাছে পৌঁছে দেওয়ার এইটুকু মানবিকতা আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আবার দেখলাম এক বরিষ্ঠ নেতা বলেছেন ব্যুরোক্রেসি চক্রান্ত করছে, আমলারা এই ভুল হিসেব সংশোধন করতে চাইছে না, আমলারা এই কলকাতা কর্পোরেশন এলাকায় যে সমস্ত পেনশনার, সরকারি পেনশনার পেনশন পান, তাদের পেনশনটা ডিসবার্স করছে না, তাদের বকেয়া ডিএটা ডিসবার্স করছে না, গ্র্যান্ট ইন এডের কর্মচারীদের জন্য অর্ডার তৈরি করছে না। এগুলো সব হাস্যকর কথা। ব্যুরোক্রেসি সর্বদা কাজ করে সরকারের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের নির্দেশে। শাসক দলের রাজনৈতিক নির্দেশ ছাড়া কখনো আমলাতন্ত্র কোনো সিদ্ধান্ত নেয় না। আজকে এই অর্থ দপ্তরের আমলাদের উপর পূর্বতন সরকারের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে তোমরা পরিকল্পিতভাবে ভুল করে কর্মচারীদের কম টাকা দাও, তাই তারা 57% কম টাকা দিয়েছেন। মমতা ব্যানার্জির নির্দেশ ছিল রায় কার্যকর করা যাবে না, বিভিন্ন রকম জটিলতা তৈরি করে বহুমাত্রিক জটিলতার একটা আবর্তে মামলাকারী সংগঠনগুলোকে ঢুকিয়ে দাও। তারা সেই পলিটিক্যাল এক্সিকিউটিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এই কাজটি করেছিলেন। আবার নতুন যিনি চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ হয়েছেন, তিনি যদি সুনির্দিষ্টভাবে অর্থ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিতেন, তাহলে আজকে এই কলকাতার ব্যাংক থেকে পেনশন নেওয়া পেনশনাররা বা গ্র্যান্ট ইন এডের কর্মীরা বা ওয়ার্ক চার্জ কর্মীরা বা ডেলিগেটেড কর্মীরা আজও 1 পয়সা না পাওয়ার যন্ত্রণা আজও তাদের সহ্য করতে হতো না। কাজেই ব্যুরোক্রেসি নয়, পলিটিক্যাল এক্সিকিউটিভ তারাই সিদ্ধান্ত নেন এবং তারা এই মামলার রায় কার্যকর করতে তাদের সদিচ্ছা নেই, এই কারণেই কার্যকর হচ্ছে না। অযথা রাজনৈতিক নেতাদের গৌরবায়ন করে কোনো লাভ নেই। সবশেষে একটা কথাই বলবো, আন্দোলন, লড়াই, ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকারের কাছে নিজেদের উপস্থাপিত করার ছাড়া অন্য কোনোভাবে আমরা ডিএর অধিকার, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে পাওয়ার অধিকার আমরা পাবো না। কাজেই এই প্রস্তুতি যদি আপনারা নিতে পারেন, এই আন্দোলনে যদি আপনারা নামতে পারেন এবং ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকারকে যদি আপনারা এই দিতে বাধ্য করতে পারেন, তাহলেই একমাত্র আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে পাবো। পে কমিশন সময় মতো তার সুপারিশ জমা দেবে, সেই সুপারিশ কার্যকর হবে। অন্যথায় আমাদের শুধু এই বঞ্চনার গাথা গেয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।